সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে থেকে আমরা অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস এই কোর্সটা শুরু করব। তাহলে আজকের ক্লাসে আমরা এই কোর্সের চ্যাপ্টার 1 জটিল সংখ্যা নিয়ে আলোচনা করা হবে। এই কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার 1-এর নাম হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। এই অধ্যায়টা ইন্টারমিডিয়েটে আলোচনা করা আছে, ঠিক আছে। আমরা সবাই এটা কি ইন্টারমিডিয়েটে কি শিখে আসছি। ওখানেও চ্যাপ্টার 1 ছিল, এখানেও কি চ্যাপ্টার 1। তাহলে ইন্টারমিডিয়েটে যেহেতু আমরা কি এটা বেসিক সম্পর্কে জানা আছে এবং অনেকগুলো কি অঙ্ক সমাধান করেছি, ঠিক আছে। সেজন্য আজকের ক্লাসে আমরা ইন্টারমিডিয়েটে যে বেসিকগুলো আমরা কি শিখছি সে বেসিকগুলো জাস্ট একটু কি রিভিউ করার জন্য এখানে কি আমরা লিখে রাখছি, জাস্ট দেখাই দিব, ঠিক আছে। পরের ক্লাস থেকে আমরা কি বিভিন্ন সূত্র প্রতিপাদন করব, ঠিক আছে। এই অধ্যায় হচ্ছে কি মেন বিভিন্ন কমপ্লেক্স নাম্বারের বিভিন্ন সূত্র কি করা প্রতিপাদন করা, ঠিক আছে। তাহলে আমরা কি শুরু করি। এখানে ভূমিকা, প্রথমে কি ভূমিকা, এখানে আমরা 8টা পয়েন্ট দিছি, ঠিক আছে। ভূমিকা, জটিল সংখ্যা, অনুবন্ধী জটিল, তারপর জ্যামিতিক স্থাপন, আর্গানতল, মডুলাস, পরমাণ, পোলার আকার, আর্গুমেন্ট, এগুলো নিয়ে কি আলোচনা করা হবে। ভূমিকা বলতে কমপ্লেক্স নাম্বার এটা কোত্থেকে আসছে, এটা সূচনা কোথায় সেটা। আচ্ছা দেখো, আমরা এই সমীকরণগুলো জানা আছে আমাদের x² - 4 সমান কত 0, ঠিক আছে। x² - 9 = 0, x² - 16 = কত 0, ঠিক আছে। এখান থেকে আমরা x² সমান কত 4, x² সমান কত 9, x² সমান কত 16 এইভাবে পাচ্ছি। তারপর এখান থেকে আমরা x এর মান পাচ্ছি কত প্লাস মাইনাস কত 2, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস কত 4, এটা আমাদেরকে নর্মালি জানা আছে। তাহলে এখান থেকে একটা ধারণা হয়েছে না আমাদের, সেই ধারণাটা কি x এর প্লাস মাইনাস অর্থাৎ x এর যে কোনো মান এটা কি প্লাস হতে পারে অথবা কি মাইনাস হতে পারে। অর্থাৎ যে কোনো ঋণাত্মক অথবা কি ধনাত্মক মানকে যখন স্কোয়ার করা হবে তখন এটা কি অবশ্যই কি আসতেছে ধনাত্মক মান আসতেছে। এখানে কি প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তাকে যখন কি স্কোয়ার করা হবে তার মানে দেখো তো এগুলোর স্কোয়ার করলে এটা আসতেছে না 4, এটা আসতেছে না, এখানে 9 আসতেছে, এখানে কত 16 আসতেছে। একইভাবে এখান থেকে দেখো যে কোনো সংখ্যার বর্গমূল অবশ্যই কি আসতেছে ধনাত্মক আসতেছে। অর্থাৎ √4, √9, √16 এটার বর্গমূল কি আসতেছে ধনাত্মক আসতেছে। তো যেহেতু এগুলো আমাদের আগে থেকে জানা আছে সেটা আমরা কি বাস্তব অর্থাৎ রিয়েল হিসেবে জানা আছে। আমাদের এই পার্টটা কি হিসেবে জানা আছে, রিয়েল হিসেবে জানা আছে, বাস্তব মান হিসেবে জানা আছে। জাস্ট এতটুকু আমাদের কি নির্দিষ্ট করে জানা আছে। তারপর এই পার্টটা দেখো তো x² + 4 = কত 0, x² + 9 = 0, x² + 1 = কত 0, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা x² - 4, x² সমান কত -4, x² সমান কত -9, x² সমান কত -1, ঠিক আছে। এখান থেকে x এর মান কত পাচ্ছি x = কত √4, এখানে √9, √1, এখানে সমস্যা হয়ে গেছে। দেখো আমাদের এই মানটা অর্থাৎ √4 এর মান কত +-2 জানা আছে, √9 এর মান +-3, √16 এর মান +-4, কিন্তু √-4 এর মান কি জানা আছে না জানা নাই। অর্থাৎ x এর মান কত √9, এটাও কি জানা আছে জানা নাই। তো এরকম আমরা অসংখ্য সমীকরণ গঠন করতে পারি না, এরকম যতগুলো সমীকরণ গঠন করতে পারি জাস্ট এখানে মাইনাসের স্থানে যখন আমরা প্লাস বসাই দিব তখন আমরা কি এরকম অনেকগুলো কি অসংখ্য সমীকরণ কি পাবো। সেখান থেকে এই সিরিজের সবগুলো কি মান পাবো। মানটা কি আমাদের জানা নাই, নির্দিষ্ট করে কি জানা নাই। যেহেতু এগুলো কিন্তু আমরা জেনে আসছি, কিন্তু এটা যেহেতু আমাদের জন্য নতুন হয়ে গেছে, এটা আমাদের জন্য জানা নাই। এবং এই মানটা যখন ক্যালকুলেটরে দেওয়া হয় তখন এটা কি ম্যাথ এরর চলে আসে। তুমি যখন ক্যালকুলেটরে √4 বসাবে, √9 বসাবে, √-1 বসাবে, অর্থাৎ রুটের ভিতর ঋণাত্মক মান বসাইলে কি সেটা ম্যাথ এরর চলে আসে। তখন এই সিরিজের সংখ্যাগুলো নিয়ে সর্বপ্রথম একজন ম্যাথমেটিশিয়ান এই সিরিজের সংখ্যাগুলো নিয়ে গবেষণা করছে। গবেষণা করে এগুলো আমাদের বাস্তব, এগুলো কি আমরা জানা আছে, আমরা কি জানি। যেহেতু এগুলো কি নতুন একটা কি সিরিজ গঠন করতেছে, তাহলে ওই ধরনের সিরিজকে ওই ধরনের মানকে গবেষণা করে কার্ল ফ্রেডরিক গস, ঠিক আছে, একজন ম্যাথমেটিশিয়ান কার্ল ফ্রেডরিক গস, এই ম্যাথমেটিশিয়ান এই সিরিজের সংখ্যাগুলোকে
গবেষণা করে নাম দিয়েছে কি কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ কি কমপ্লেক্স পার্ট। এটা হচ্ছে কি রিয়েল পার্ট, এটা হচ্ছে কি কমপ্লেক্স পার্ট, ঠিক আছে। অর্থাৎ এই ধরনের যতগুলো সংখ্যা আসবে √/-4, অর্থাৎ রুটের ভিতর যতগুলো মান ঋণাত্মক আসবে সবগুলোকে কি কমপ্লেক্স নাম্বার হিসেবে কি করছে, প্রকাশ করছে। এখন ওখান থেকে আবার এইটা দেখো √/-1, শুধুমাত্র √/-1, ঠিক আছে। √/-1 এই মানটাকে আই দ্বারা প্রকাশ করা হয়েছে। আই মানে কি ইমাজিনারি নাম্বার। এখানে এক সমান কত, √/-1 এই মানটাকে কি দ্বারা প্রকাশ করছে, আই দ্বারা প্রকাশ করছে, অর্থাৎ কাল্পনিক পার্ট, কি কাল্পনিক সংখ্যা। তাহলে কমপ্লেক্সের একটা পার্ট হচ্ছে কি কাল্পনিক সংখ্যা, সেজন্য এটা কি হয়ে গেছে, কমপ্লেক্স পার্ট হয়ে গেছে, জটিল সংখ্যা হয়ে গেছে। এখন এই কমপ্লেক্স নাম্বারকে কী দ্বারা প্রকাশ করা হচ্ছে, x+iy, ঠিক আছে। অর্থাৎ বিজ্ঞানী গস, অর্থাৎ ম্যাথমেটিশিয়ান গস এই কমপ্লেক্স নাম্বারকে কী দ্বারা প্রকাশ করছে, x+iy। এখানে এক্সটা হচ্ছে কি বাস্তব এবং এই আইটা হচ্ছে কি কাল্পনিক। তাহলে কাল্পনিকের সাথে যেটা গুণ হয়ে যে মানটা পাবো সেটা কি হয়ে গেছে, কাল্পনিক পার্ট হয়ে গেছে, বুঝছো। এখান থেকে দেখো এখানে এক্স এবং কি ওয়াই আলাদা করে হচ্ছে কি, আলাদা করে কি রিয়েল পার্ট, কিন্তু এক্স এর সাথে কি আই আছে, আই নাই, সেজন্য এক্স এটা কি নির্দিষ্ট করে বাস্তব হয়ে গেছে, ওয়াইটা নির্দিষ্ট করে বাস্তব, কিন্তু ওয়াই এর সাথে যখন আই গুণ হয়ে গেছে এই ওয়াইটা হচ্ছে কি কাল্পনিক পার্ট, বুঝছো। এই ওয়াইটা হচ্ছে কি কাল্পনিক পার্ট, এই এক্স এটা হচ্ছে কি বাস্তব পার্ট, ঠিক আছে। এই কমপ্লেক্স নাম্বারকে কী দ্বারা প্রকাশ করা হয়, x+iy দ্বারা কি প্রকাশ করা হয়। যখন বলা হবে জটিল সংখ্যা কাকে বলে, তখন যে সকল সংখ্যাকে x+iy দ্বারা প্রকাশ করা হয় তাকে কি বলা হয়, জটিল সংখ্যা বলা হয়। এতটুকু শুধু, এটা আমরা কি জানছি, ঠিক আছে। এরপর কি আসছে, জটিল সংখ্যা আমরা কি শিখে ফেলছি, ভূমিকা শিখছি, জটিল সংখ্যা, তারপর আছে কি অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল কি, জাস্ট এটা কি যেটা আছে না, যেটার উপর যখন বার দেওয়া হবে তখন এটা কি হয়ে যাবে, অনুবন্ধী জটিল সংখ্যা হয়ে যাবে। সেটা কীরকম, এখানে প্লাস আছে, যদি আমরা মাইনাস বসাই দিই, অর্থাৎ কাল্পনিক পার্ট যেটা আছে তার আগে যখন আমরা মাইনাস বসাই দিব তখন ওই সংখ্যাটা কি হয়ে যাবে, অনুবন্ধী জটিল সংখ্যা হয়ে যাবে। অনুবন্ধী মানে বিপরীত এরকম আর কি, ঠিক আছে। প্লাসের জায়গায় মাইনাস, তো মাইনাসটা কোথায় বসাবো, কাল্পনিক পার্টের আগে আমরা কি মাইনাসটা বসাই দিব, তখন এটা কি অনুবন্ধী জটিল সংখ্যা হয়ে যাবে। এরপর আসছে কি জ্যামিতিক স্থাপন, এটা কীরকম দেখো, এটা আমরা এইদিকে কি দিছি, অর্থাৎ গ্রাফের মধ্যে যখন কোন একটা জটিল সংখ্যাকে স্থাপন করব তখন এটা কি হয়ে যাবে, জটিল সংখ্যার জ্যামিতিক স্থাপন। কীরকম, আমরা এখানে একটা কি জটিল সংখ্যা ধরে নিছি 3+2y, ঠিক আছে। 3+2y, তো এটা কি এক্স ওয়াই আকারে, অর্থাৎ এখানে এক্স আছে এবং কি ওয়াই আছে, এক্স হচ্ছে কত 3, ওয়াই হচ্ছে কত 2y, 2 এতটুকু, ঠিক আছে। এই এক্স পরিমাণ এদিকে গেছে, ওয়াই পরিমাণ এদিকে গেছে, ঠিক আছে। সেই জন্য এটা হচ্ছে কাল্পনিক পার্ট, এটা হচ্ছে কি বাস্তব পার্ট, ঠিক আছে। আমরা এই 3+2y এইরকম একটা জটিল সংখ্যাকে গ্রাফ পেপারে স্থাপন করছি না, কীভাবে, বাস্তব পার্টকে আমরা এক্স অক্ষ বরাবর ধরে নিয়েছি, কাল্পনিক পার্টকে কি ওয়াই অক্ষ বরাবর ধরে নিয়ে এই জটিল সংখ্যা এটা কি গ্রাফ পেপারে কি স্থাপন করেছি, ঠিক আছে। একইভাবে এখানে দেখো তো এক্স এর মান কত, -3, এক্স এর মান -3, তারপর ওয়াই এর মান কত -2y না, অর্থাৎ দেখো ওয়াই এক্স এবং কি ওয়াই দুটোই কি ঋণাত্মক, দেখো এক্স এবং ওয়াই দুটোই ঋণাত্মক, এখানে এক্স এবং কি ওয়াই দুটোই কি ধনাত্মক, সেজন্য এটা কি প্রথম চতুর্ভাগে, এটা হচ্ছে কি তৃতীয় চতুর্ভাগে, ঠিক আছে। তাহলে এক্সটা হচ্ছে কি বাস্তব অক্ষ, আমরা এক্স এর মানকে বাস্তব অক্ষ ধরে নিব এবং ওয়াই অক্ষকে কি কাল্পনিক অক্ষ ধরে নিব, ঠিক আছে। অর্থাৎ এক্স অক্ষ এটা বাস্তব অক্ষ, বাস্তব মান বসাবো, ওয়াই অক্ষ কি মান বসাবো, কাল্পনিক মান বসাবো। তাহলে এই -3 এদিকে, -2y এদিকে, তাহলে এই জটিল সংখ্যার অবস্থান এখানে না, এই গ্রাফের মধ্যে জটিল সংখ্যার অবস্থান কোথায়, এখানে, ঠিক আছে। আমরা জ্যামিতিক স্থাপন করে দিছি, ঠিক আছে। এরপর আমাদের দরকার কি আর্গানতল। এখন আমরা বলছি না আর্গানতল কি, আমরা সচরাচর আগে জানতাম কি জাস্ট এটা একটা যদি কি হয় গ্রাফ হয়, গ্রাফের মধ্যে যদি আমরা এক্স ওয়াই যে কোনো মান বসাই একটা কি লেখা আঁকি, তখন এটা কি নর্মাল আমাদের কি লেখা হয়ে যায়, ঠিক আছে। তাহলে যখন কোন একটা গ্রাফের মধ্যে জটিল সংখ্যা স্থাপন করা হবে, যখন কোন একটা তলের মধ্যে কোন একটা এক্স ওয়াই তলের মধ্যে জটিল সংখ্যা স্থাপন করা হবে তখন এটা কি হয়ে যাবে আর্গান তল
বা আর্গান্ট চিত্র হয়ে যাবে। ঠিক আছে, আবার বলি, কোন একটা তল এক্স ওয়াই তল, এটা কিসে, এটা এক্স ওয়াই তল না, এটা হচ্ছে কি এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স ওয়াই তল। এই এক্স ওয়াই তলের মধ্যে যখন জটিল সংখ্যা স্থাপন করা হবে তখন এই তলটাকে হয়ে যাবে আর্গান তল বা আর্গান চিত্র। ঠিক আছে, তাহলে যে তলে কোনো এক্স ওয়াই তলের জটিল সংখ্যা স্থাপন করা হলে ওই তলকে কি বলা হয়, আর্গান তল বলা হয়, এতটুকু। তারপর আমাদের কি জানতে হবে, মডুলাস বা পরমান। মডুলাস হচ্ছে কি, দেখো এটা হচ্ছে কি মডুলাস। মডুলাস মানে কি, জাস্ট রুট ওভার দিয়ে, মডুলাস মানে একটা কি দূরত্ব বোঝায়। দেখো এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু মূল বিন্দু থেকে আমরা যদি এটা কি, এটা যদি মূল বিন্দু ধরি, এটা হচ্ছে কি মূল বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে কি এক্স। ঠিক আছে, এই জাস্ট এক্স, এক্স এবং কি ওয়াই ধরে নিছি, জটিল সংখ্যাকে এক্স এবং কি ওয়াই আকারে ধরে নিছি, বুঝছো? তো এক্স এবং ওয়াই আকারে ধরে নিলে আমি যদি মূল বিন্দু কি 0 0 না, 0 0, আমরা 0 0 বিন্দু এবং কি এক্স ওয়াই বিন্দু এই দুইটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করলে কি পাবো, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাবো না, অর্থাৎ এক্স মাইনাস 0 হোল স্কোয়ার ওয়াই মাইনাস কত 0 হোল স্কোয়ার। আমরা মান পাবো কত, এক্স স্কোয়ার প্লাস কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সেটি হচ্ছে কি মডুলাস। তাহলে এটাকে কি বলা হয়, মডুলাস বলা হয়। অর্থাৎ মূল বিন্দু থেকে কোনো একটা জটিল সংখ্যার মধ্যবর্তী দূরত্বকে কি বলা হয়, মডুলাস বলা হয়। সেই জন্য আমরা মডুলাস সমান কি লিখছি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বুঝছো কথা, এতটুকু, এখান থেকে এতটুকু দূরত্ব কি মডুলাস। এরপর এটা আমরা তো এখান থেকে দেখছি, তারপর এটা আর এর মাধ্যমে আমরা কি দেখবো, দেখো আর এর মানটা কত, দেখো তো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। তাহলে আর এর মানটা কী হবে, মডুলাস। অর্থাৎ মডুলাস মানে হচ্ছে কি আর, তা আর এটাকে এখানে সরাসরি দূরত্ব না, এটা আমরা পরবর্তীতে আসবো এটা। আচ্ছা এটা আসছে এখন, দেখো পোলার আকার কি, পোলার আকার। পোলার আকার মানে হচ্ছে কি, আমরা কি কার্তেশীয় আকার জানি, কি কার্তেশীয় আকার। কার্তেশীয় আকার কি, কোনো একটা জটিল সংখ্যাকে এক্স ওয়াই দ্বারা যখন প্রকাশ করা হবে তখন এটা দেখো, এটাকে আমরা এক্স ওয়াই দ্বারা প্রকাশ করছি না, এটাকেও কি এক্স ওয়াই দ্বারা প্রকাশ করছি, অর্থাৎ এদিকে এক্স পরিমাণ গেছে, এদিকে কি ওয়াই পরিমাণ গেছে, সেটা হচ্ছে কি কার্তেশীয় আকার। ঠিক আছে, পোলার আকার কি, পোলার আকার হচ্ছে অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যাবে না, সোজা জটিল সংখ্যার কি মূল বিন্দু থেকে সোজা জটিল সংখ্যা বরাবর যে দূরত্ব তাকে কি বলা হয়, কার্তেশীয় আকার বলা হয়, পোলার আকার বলা হয়। ঠিক আছে, তাহলে পোলার আকার হচ্ছে মূল বিন্দু থেকে ও জটিল সংখ্যার সোজাসুজি অবস্থান নির্ণয় করা, সোজাসুজি অবস্থান অর্থাৎ সরাসরি অবস্থান নির্ণয় করা। কার্তেশীয় আকার হচ্ছে এক্স এবং ওয়াই এর মাধ্যমে কি করা, নির্ণয় করা, এতটুকু। তাহলে এটাকে কী দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর এবং থিটা দ্বারা। এখন আর এর মানটা কত, আমরা আর এর মান এবং থিটার মান যদি প্রকাশ করতে পারি, এখানে তো এক্স এর মান জানা আছে 3, ওয়াই এর মান কত 2 জানা আছে, কিন্তু তোমাকে একটা জটিল সংখ্যা দেওয়া থাকলে, পোলার আকার কি, একটা জটিল সংখ্যা দেওয়া থাকলে কি কার্তেশীয় আকার জানা আছে এক্স এবং কি ওয়াই, কিন্তু একটা জটিল সংখ্যা দেওয়া থাকলে পোলার আকার কি জানা নাই, অর্থাৎ আর এবং থিটা জানা নাই, তখন আর এবং থিটা আমাদের কি বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা কীভাবে বের করে নিয়ে আসবো, দেখো তাহলে পোলার আকারের জন্য আমাদের আর এবং থিটা দুইটাই লাগবে, দুইটা কীভাবে বের করবো, দেখো এখানে একটা আমরা কি, দেখো এটা হচ্ছে কি আর, এতটুকু আর হচ্ছে মূল বিন্দু থেকে ওই জটিল সংখ্যা সরাসরি কতটুকু দূরত্ব আছে সেটা হচ্ছে কি আর থিটা হচ্ছে কি ওই জটিল সংখ্যাটা বাস্তব অক্ষের সাথে, ঠিক আছে, কত কোণে অগ্রসর হয়েছে, ঠিক আছে, কত কোণে সরাসরি গেছে সেটা হচ্ছে কি থিটা। ঠিক আছে, তাহলে এই থিটা কোণে এই দূরত্ব অতিক্রম করে এখানে অবস্থান করতেছে না, সেটা হচ্ছে কি পোলার আকার। এখন আমরা আর এবং কি থিটা বের করব, কীভাবে বের করব, দেখো সাইন থিটা বাই সাইন থিটা সমান, ঠিক আছে, এই দেখো এই ত্রিভুজের মধ্যে এটা একটা কি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না, যেহেতু এখান থেকে এতটুকু এটা কি লম্ব। ঠিক আছে, সবসময় এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর এটা তো আমরা লম্ব হিসেবে নিই। ঠিক আছে, এদিকে লম্ব বরাবর, এদিকে কি লম্ব বরাবর যাওয়া হয়েছে, সেজন্য এটা হচ্ছে কি সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যে এটা হচ্ছে কি থিটা, থিটার বিপরীত বাহু কি হয়, লম্ব হয় না, এটা এখন লম্ব হয়ে গেছে। ঠিক আছে, ওয়াই এটা কি, অর্থাৎ এটা সমকোণ, এটা কি লম্ব, বুঝছো, এতটুকু। থিটার বিপরীত বাহু কি লম্ব, এটা যদি লম্ব হয় এটা ভূমি হবে, এটা কি হবে অতিভুজ, লম্ব ভূমি অতিভুজ। তাহলে সাইন থিটার সূত্র আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ না, সেটা এখানে আমরা কি বসা দিছি, এই লম্ব বাই কি অতিভুজ। ঠিক আছে, তারপর এখানে আমরা কি করছি, আর গুণন করে দিছি, ওয়াই সমান কত আর কস আর সাইন থিটা, ওয়াই সমান আর সাইন থিটা।
ঠিক আছে, এতটুকু। একইভাবে আমরা cos θ বের করব। আর এর মান বের করার জন্য এবং থিটার মান বের করার জন্য সর্বপ্রথম আমরা কি করব, sin θ আর cos θ সূত্র বসাই দিব। ওখান থেকে আমরা হিসাব নিকাশ করলে আর এবং থিটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে cos θ সূত্র কি, ভূমি বাই অতিভুজ না, ভূমি কত x, তাহলে x/r। ঠিক আছে, x/r বসাই দিয়েছি, x সমান কত r cos θ। তাহলে দুইটাকে আমরা স্কোয়ার করে কি করে দিয়েছি, যোগ করে দিয়েছি। যোগ করে দেওয়ার পর কি হয়েছে, r sin θ হোল স্কোয়ার প্লাস r cos θ হোল স্কোয়ার সমান কত, x স্কোয়ার প্লাস কত y স্কোয়ার। এটা x স্কোয়ার প্লাস কত y স্কোয়ার। ঠিক আছে, আগে পরে করে লিখছি। আর এখান থেকে স্কোয়ার করলে এটা আসবে, আর স্কোয়ার আমরা কমন নিয়েছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কত cos স্কোয়ার থিটা। তারপর আর স্কোয়ার সমান কত আসছে, এটা মান 1 না, সাইন স্কোয়ার থিটা প্লাস কত cos স্কোয়ার থিটা মান কত 1। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার সমান কত x স্কোয়ার প্লাস y স্কোয়ার। আর এর মানটা কত আসছে, √x স্কোয়ার প্লাস y স্কোয়ার আসছে। দেখো তো এতটুকু, এটা না, এতটুকু সরাসরি দূরত্ব বোঝাচ্ছে না এটা, আর সমান। আমরা মডুলাসে কি বলেছিলাম, √x স্কোয়ার প্লাস y স্কোয়ার। ঠিক আছে, তার মানে মডুলাস মানে কি বোঝায়, দূরত্ব বোঝায়। মূল বিন্দু থেকে কোনো একটা জটিল সংখ্যার দূরত্ব হচ্ছে কি মডুলাস। সেজন্য মডুলাসের মধ্যে কোনো সময় কি হবে না, মাইনাস মান হয় না, এটা আমাদের জানা আছে। এই মাইনাস মান হয় না কারণ মডুলাস মানে কি বোঝায়, দূরত্ব বোঝায়। ঠিক আছে, তাহলে আমাদের পোলার আকারের মধ্যে আর এর মান বের হয়ে গেছে। এরপর আমাদের কি থিটা বের করতে হবে। থিটা বের করার জন্য আমরা কি করব, দেখো 1 এবং কি 2, 1 নম্বর আমরা কোনটা ধরে নিছি, এটা। ঠিক আছে, আর এর মানের জন্য 2টা বর্গ করে যোগ করেছি। আর থিটা বের করার জন্য 1 নংকে আমরা 2 নং দ্বারা কী করে দিব, ভাগ করে দিব। এই 1কে যখন 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে r sin θ বাই r cos θ না, r sin θ বাই r cos θ হয়ে গেছে। তারপর ওইদিকে কত আছে, y/x। ঠিক আছে, 1 নংয়ে কত y, এদিকে কত x, তাহলে y/x হয়ে গেছে না। তারপর এখান থেকে আর কাটাকাটি হয়ে গেছে, বাকি আছে sin θ বাই cos θ, তার মানে কত tan θ। tan θ সমান কত y/x। তারপর থিটা সমান কত হবে, tan ইনভার্স y/x। অর্থাৎ এরকম, অর্থাৎ এটা হচ্ছে কি ট্যানটা ওপাশে চলে গেছে, এরকম ওপাশে যায় না, মূলত হয়ে যায় এখানে কি tan θ থাকলে থিটা সমান tan ইনভার্স হবে। এখানে যদি sin θ থাকে তখন কি থিটা সমান sin ইনভার্স হয়। এটা হচ্ছে কি সূত্র। ঠিক আছে, তাহলে আমরা কি থিটাও পেয়ে গেছি। এখন পোলার আকারে আমরা আর এর মানটা বসাই দিছি, আর সমান কত √x স্কোয়ার প্লাস y স্কোয়ার, থিটা সমান কত tan ইনভার্স y/x। ঠিক আছে, তাহলে এখান থেকে 1 নং থেকে আমরা কি 7 নং পর্যন্ত সবগুলো কি, এগুলো আমাদেরকে আগে থেকে জানা আছে, জাস্ট কি করে দিছি, রিভিউ করে দিছি। ঠিক আছে, সংক্ষেপে রিভিউ করে দিছি। ঠিক আছে, এখন আমাদের মেন টপিকস আজকে থেকে, অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে আমাদের যে টপিক্সটা পরবর্তীতে কি অনেকগুলো অঙ্ক সমাধান করতে হবে, সেটা হচ্ছে কি আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট সম্পর্কে আমাদের কি জেনে রাখতে হবে। ঠিক আছে, আর্গুমেন্ট দিয়ে আমরা অনেকগুলো কি এক্সাম্পল সমাধান করব। এই আর্গুমেন্টটা আমরা কি লিখে দেখে দিই। ঠিক আছে, আর্গুমেন্ট যদি আমরা দেখাই কীরকম হবে, দেখো এটা হচ্ছে আর্গুমেন্ট পার্ট। আর্গুমেন্টটা ধর এটা একটা কি আমরা তল নিছি, এটা একটা কি তল নিছি। ঠিক আছে, এটাকে আমরা ধরে নিছি এন্টি ক্লকওয়াইজ, আর এটাকে ধরে নিছি কি ক্লকওয়াইজ। ঠিক আছে, ক্লক অর্থাৎ ক্লকওয়াইজ, এটা ঘড়ি কাঁটার কি বিপরীত দিকে। তাহলে আমরা এখানে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, এখানে 4টা কাজ করব, এখানে 4টা কাজ করব। ঠিক আছে, আর্গুমেন্ট মানে তৃতীয় কোনো অবস্থান করে, অর্থাৎ কোনো একটা জটিল সংখ্যা কোনো চতুর্ভাগে, ঠিক আছে, বাস্তবপক্ষের সাথে বাস্তবপক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোন অবস্থান করতেছে, সেটা হচ্ছে কি আর্গুমেন্টের মান। বুঝছো, আর্গুমেন্টের সংখ্যা কি, কোন একটা জটিল সংখ্যা বাস্তবপক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোন অবস্থান করতেছে, সেটা হচ্ছে কি অর্থাৎ আর্গুমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা কি জটিল সংখ্যা নিছি, এটা হচ্ছে কি জেড,
জেড নিচে না, এখন জেডটা এই অক্ষের সাথে এতগুণ অবস্থান করতেছে, এটাকে আমরা তৃতীয় ধরে নিই। ঠিক আছে, দেখো তো তাহলে এই জটিল সংখ্যাটা এখান থেকে এতটুকু তৃতীয় গুণে অবস্থান করতেছে না, দেখো তো এতটুকু না, তাহলে আমরা এটা কোন দিকে নিছি, এন্টি ক্লকওয়াইজ না, এদিক থেকে এদিকে। ঠিক আছে, উপরের দিকে যাওয়া মানে কি এন্টি ক্লকওয়াইজ, ঘড়ি কাটার দিকে হচ্ছে কি এদিকে, ঘড়ি কাটার বিপরীত দিকে, উপরের দিকে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তৃতীয় সূত্রটা কি, প্রথম সূত্রভাগে এটা হচ্ছে কি সরাসরি আমাদের তৃতীয় সূত্র যেটা আগে থেকে জানা ছিল সেটা আমরা কি বসাই দিই এখানে, থিটা সমান tan ইনভার্স y/x। ঠিক আছে, এখানে সরাসরি আমরা কি আর্গুমেন্টের সূত্র পেয়ে গেছি প্রথম চতুর্ভাগে। এখন আমরা আসবো কি দ্বিতীয় চতুর্ভাগে। ঠিক আছে, এটা না দিয়ে আমরা দ্বিতীয় চতুর্ভাগে হলে এখানে একটা আমরা কি জটিল সংখ্যা ধরে নিছি, এটাই কি জটিল সংখ্যা, এখান থেকে এখানে চলে আসছে, এখান থেকে এখানে আসলে অর্থাৎ দেখো তো এই বাস্তব অক্ষের সাথে এখান থেকে এতটুকু কোণে অবস্থান করতেছে না, আগে এখান থেকে এতটুকু কোণে ছিল, এখন এখান থেকে যেহেতু এখানে চলে আসছে তখন আমরা কি মূলবিন্দুর সাথে কী করে দিয়েছি, যোগ করে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা হিসাব করলে এতটুকু কোণে অবস্থান করতেছে না। আর্গুমেন্টের জন্য বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে এই এতটুকু কোণে অবস্থান করতেছে, তাহলে এই মানটা আমরা বের করব। এই মানটা আমরা দুইভাবে বের করা যায়, এটা হচ্ছে কি π/2 এর সাথে যোগ করে দেওয়া যায়, অথবা পাই থেকে কি বিয়োগ করে দেওয়া যায়, কিন্তু আমরা π/2 নিব না, সবসময় π/2 আমরা কি বাদ দিব, শুধুমাত্র আমরা কি পাই এর সাথে কি হিসাব করব, কার সাথে হিসাব করব, পাই এর সাথে। তাহলে এটা নিব না, আমরা নিব যে কি পাই থেকে বিয়োগ করে দিব। পাই থেকে বিয়োগ করে দেওয়ার জন্য দেখো তো আমাদের যদি এটা মান জানা থাকে, ঠিক আছে, এতটুকু মান, ঠিক আছে, এতটুকু মান আমাদের যদি জানা থাকে, তাহলে এই পুরো পাই থেকে এখান থেকে এতটুকু পাই না, এই পাই থেকে যখন আমরা এই মানটা বিয়োগ করে দিব তাহলে আমাদের এতটুকু বের হয়ে যাচ্ছে না, সেটা কত। সব সময় ছোট কোণ যেটা হবে সেটা হকে আমরা কি এটা দ্বারা প্রকাশ করব, অর্থাৎ ছোট কোণ সবসময় কোনটা হবে, এটা হবে। বড় কোণ আমরা নির্ণয় করব, ছোট কোণ হবে থিটা সমান tan ইনভার্স y/x। ঠিক আছে, তাহলে এটা কি ছোট কোণ না, পুরো পাই থেকে আমরা যদি এটা বিয়োগ করে দিই কত পাবো, এখান থেকে আমরা এখানে দিই, এটা হচ্ছে কি জেড, এই জেডের জন্য এখানে দ্বিতীয় চতুর্ভাগে কত হচ্ছে পাই থেকে আমরা tan ইনভার্স y/x বিয়োগ করে দিছি। ঠিক আছে, এটা হচ্ছে কি দ্বিতীয় চতুর্ভাগের জন্য। ঠিক আছে, এখন তৃতীয় চতুর্ভাগে কোথায়, এখানে জেডটা আমরা কি ধরে নিছি, এখান থেকে এতটুকু না, তাহলে দেখো তো এই বাস্তবকের ধনাত্মক দিকের সাথে এখান থেকে এতটুকু কোণে অবস্থান করতেছে না, এখান থেকে এতটুকু কোণে অবস্থান করলে আমাদের এই পুরো কোণের মান বের করতে হবে। তো এই পুরো কোণের মান বের করার জন্য আমরা কি করব, এখন পাই এর সাথে আগেরটা পাই অতিক্রম করে নাই, ঠিক আছে, পাই পর্যন্ত যায় না, সেজন্য আমরা পাই থেকে বিয়োগ করে দিয়েছি। এখন একটা পাই অতিক্রম করছে, তো পাই অতিক্রম করে কতটুকু করছে, এই এতটুকু না, তাহলে আমরা কি বলছিলাম ছোট কোণকে সবসময় কি এটা দ্বারা কি করব, প্রকাশ করব। তাহলে পাই অতিক্রম করলে পাই প্লাস এটা হবে না, দেখো তো এখান থেকে এতটুকু পাই না, এখান থেকে এতটুকু কত পাই এর সাথে যখন আমরা থিটাটা যোগ করে দিব তাহলে এতটুকু কোণ আমরা পেয়ে যাচ্ছি না, এটা আমরা কি লিখে দিব পাই প্লাস কত tan ইনভার্স y/x। ঠিক আছে, এটা হচ্ছে কি তৃতীয় চতুর্ভাগের সূত্র। এখন চতুর্থ চতুর্ভাগে এখান থেকে এখানে আসছে না, এখানে থেকে এখানে, ঠিক আছে, এখানে একটা আমরা কি জটিল সংখ্যা ধরে নিছি, এখান থেকে ঘুরে এখানে আসছে, তো এখান থেকে এখানে আসলে দেখো তো এখান থেকে শুরু করে এতটুকু না, এতটুকুর জন্য আমরা কি করব, প্রথমে পাই এবং 2 পাই, তাহলে এতটুকু যদি আমরা জানি তাহলে পুরো 2 পাই থেকে এতটুকু যদি বিয়োগ করে দিই, ঠিক আছে, তাহলে এখান থেকে ঘুরে এতটুকু যে মানটা আছে সেটা আমরা কি পেয়ে যাব না। ঠিক আছে, এটাই, তাহলে এতটুকু এটা হচ্ছে ছোট কোণ, এখান থেকে এতটুকু এটা হচ্ছে কি বড় কোণ, তাহলে ছোট কোণের মান কত, এটা না, এটা আমরা কি বসাই দিই, এটা হচ্ছে কি যে, তাহলে চতুর্থ চতুর্ভাগের জন্য 2 পাই পুরোটা হচ্ছে কি 2 পাই থেকে এটা বিয়োগ করে দিব। ঠিক আছে, 2 পাই মাইনাস কত, মাইনাস tan ইনভার্স y/x। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি শেষ পর্যন্ত, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের জন্য আর্গুমেন্টের সূত্র, দ্বিতীয় চতুর্ভাগের জন্য আর্গুমেন্ট, তৃতীয় চতুর্ভাগ এবং কি চতুর্থ চতুর্ভাগের জন্য কি আর্গুমেন্টের সূত্র কি পেয়ে গেছি।
এরপর আমরা দিব যে কি ক্লকওয়াইজের জন্য, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ি কাঁটার বিপরীত দিকে। এখন দেবো যে ঘড়ি কাঁটার দিকে ক্লকওয়াইজে, ঠিক আছে। একইভাবে তাহলে এখানে একটা আমরা কি সংখ্যা নিছি, প্রথম চতুর্ভাগে একটা কি নিছি, সংখ্যা নিছি। এখন এটা ক্লকওয়াইজে যাইতে হবে না, ক্লকওয়াইজ মানে কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে না, ঘড়ির কাঁটার দিকে গেলে কোন দিক থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে না, এখান থেকে সবসময় স্টার্টিং কোথায়, এখান থেকে শুরু করলে এই দিক থেকে ঘুরে এখানে আসতে হবে না, ঘড়ি কাঁটার দিকে হওয়ার জন্য এদিকে আমরা এখান থেকে শুরু করে এতটুকু আসছি, জটিল সংখ্যাটা এখানে অবস্থান করতেছে না, সেজন্য এতটুকু আসছে। তো এটার জন্য তোমার আর্গুমেন্টের মানটা কত হবে, তাহলে এতটুকু, এটা হচ্ছে বড় কোণ, এটা হচ্ছে কি ছোটো কোণ, এটার মানটা কত হবে, এই tan ইনভার্স y/x না, তাহলে পুরো এখান থেকে এতটুকু কত 2π থেকে যখন আমরা এটা বিয়োগ করে দিব, এটা কি হয়ে যাবে 2π মাইনাস কত tan ইনভার্স y/x না, এটা কি পেয়ে গেছি প্রথম চতুর্ভাগের জন্য, ঠিক আছে। কিন্তু একটা কাজ আছে, কাজটা কি, আমরা তো এটা 2π থেকে এটা বিয়োগ করে দিছি, ঠিক আছে, কিন্তু আমরা যে এটা ঘড়ির কাঁটার দিকে নিছি অর্থাৎ ক্লকওয়াইজে নিছি, সেটা বোঝানোর জন্য আমরা সামনে একটা কি দিয়ে দিব, মাইনাস দিয়ে দিব, ঠিক আছে, সামনে একটা মাইনাস দিয়ে দিব। ঘড়ির কাঁটার দিকে নিছি না, সেটা বোঝানোর জন্য আমরা সামনে একটা কি দিয়ে দিব, মাইনাস দিয়ে দিব, অবশ্যই এটা কি দিয়ে দিব। তারপর দেখো দ্বিতীয় চতুর্ভাগ কোথায়, দ্বিতীয় চতুর্ভাগ এখানে না, এখানে আমরা কি একটা জটিল সংখ্যাটা এখানে আছে, এখানে থাকলে আমরা এখান থেকে শুরু করে এতটুকুতে যাব না, ঘড়ি কাঁটার দিকে এখান থেকে শুরু করে এতটুকুতে যাব। তো এখানে কত হবে, এখানে দেখো এই এতটুকু পাইটা অতিক্রম করছে না, পাই যেহেতু অতিক্রম করছে, তাহলে এটা কি বড় কোণ, এটা কি ছোটো কোণ, তাহলে ছোটো কোণ সবসময় কি এটা হবে। তো আমরা কি লিখবো, এটা পাই প্লাস tan ইনভার্স কত y/x, ঠিক আছে, y/x পেয়ে গেছি আমরা কোন চতুর্ভাগের জন্য, দ্বিতীয় চতুর্ভাগের জন্য। এরপর কি তৃতীয় চতুর্ভাগ এখানে না, তো এখানে আমরা কীভাবে আসবো, একইভাবে এখান থেকে এতটুকু আসবো না, এখানের জন্য দেখো, তো এখানে কি পাই অতিক্রম করছে, অর্থাৎ কি 180 ডিগ্রি অতিক্রম করছে, করে নাই, এখনও পর্যন্ত 180 ডিগ্রি যায় নাই, এখানে আসতে হবে। তো যেহেতু 180 ডিগ্রি অতিক্রম করে নাই, 180 থেকে আমরা কী করে দিব, বিয়োগ করে দিব, বিয়োগ কতটুকু করব, এতটুকু না, তো এটা হচ্ছে কি বড় কোণ, এটা হচ্ছে কি ছোটো কোণ, এটা কোনটা হবে, এটা হবে না, তাহলে পাই থেকে এটা বিয়োগ করে দিই, এখানে এতটুকু পার্ট, পাই থেকে tan ইনভার্স y/x বিয়োগ হয়ে যাবে না, tan ইনভার্স y/x বসাই দিয়েছি, এটা হচ্ছে কি তৃতীয় চতুর্ভাগের জন্য, ঠিক আছে। এবং চতুর্থ চতুর্ভাগের জন্য কতটুকু হবে, এখানে আমরা কি ধরে নিচ্ছি এখান থেকে এতটুকু, ঠিক আছে। এখান থেকে এতটুকু কত হবে, জাস্ট এই থিটা, ওই যেটা ছোটো গুণ, এটা একটা ছোটো গুণ না, ছোটো গুণের মানটা বসা যাবে না, tan ইনভার্স কত y/x কি বসাই দিছি। এরপর আমরা কি করব, দেখো এরপর এখানে তো আমরা এতটুকু শেষ হয়ে গেছে, এরপর আমরা ওই প্রথমে যেটা করছিলাম সেটা কি বাকিগুলোর মধ্যে করা হয় নাই, এখানে ঋণাত্মক অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে নিয়েছি, সেজন্য এখানে একটা কি দিছি, মাইনাস চিহ্ন দিছি। সবসময় ঘড়ি কাঁটার দিকে কি হয়, ঋণাত্মক হয়, ঠিক আছে, ঘড়ি কাঁটার দিকে ঋণাত্মক, এখানে মাইনাস দিয়ে দিছি, এটাও এখানে ঘড়ি কাঁটার দিকে নিছি, এটা বোঝানোর জন্য এখানে কি দিয়ে দিব, মাইনাস দিয়ে দিব, এখানেও এটা বোঝানোর জন্য আমরা কি দিয়ে দিব, সামনে একটা কি মাইনাস দিয়ে দিব, ঠিক আছে। এখানেও এটা ঘড়ি কাঁটার দিকে নিছি, সেটা বোঝানোর জন্য একটা কি দিয়ে দিব, মাইনাস দিয়ে দিব, বুঝছো। তাহলে এটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ এবং কি ক্লকওয়াইজের জন্য আর্গুমেন্টের সূত্র। এখন কোনো একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করতে বললে, আর্গুমেন্ট মানে কি থিটা, ঠিক আছে, ওই থিটা আমরা মডুলাস বের করেছিলাম না, মডুলাস অর্থাৎ পোলার আকারে থিটা বের করেছিলাম না, সেই থিটাটা হচ্ছে কি আর্গুমেন্ট, ঠিক আছে। এখন আর্গুমেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ এবং কি ক্লকওয়াইজ দুইটার জন্য যে কোনো সূত্র দিয়ে করা যায়। এটা হচ্ছে কি প্রথম চতুর্ভাগ, এটাও কি প্রথম, এটাও দ্বিতীয়, এটাও কি দ্বিতীয়, এটাও তৃতীয়, এটাও কি তৃতীয়, ঠিক আছে। তাহলে আমরা এটা দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি, আবার এটা দিয়েও অথবা কি এটা দিয়ে যে কোনো একটা করতে পারি। কিন্তু এখন আমরা একটা কি নির্দিষ্ট করে ফেলবো, কোনটা,
প্রথম চতুর্ভাগে আসলে আমরা কি কোনটা দিয়ে করব, নির্দিষ্ট করব। ঠিক আছে, তারপর চাইলে দুইটা দিয়ে করা যায়, কিন্তু নির্দিষ্ট করব যেটা সবাই কি করে প্রিফার করে, সবাই পছন্দ করে, সেটা কি দিব, যেটা সবসময় কি সুন্দর ফরম্যাট দেখায় সেটা। তাহলে এই এই দুটার জন্য কোনটা, এই দুটার জন্য কোনটা, এই দুটার জন্য কোনটা, এই দুটার জন্য কোনটা, সেটা আমরা এরকম নির্দিষ্ট করি। কিভাবে করব দেখো, আমরা নির্দিষ্ট করব যে প্রথম চতুর্ভাগ, প্রথমের জন্য এটাও প্রথম না, এটাও প্রথম, যেটার মধ্যে ঘূর্ণন কম হয়েছে, অর্থাৎ কোণের মান কম, কোণের মান কম অর্থাৎ ডিগ্রি কম, সেটা হচ্ছে কি আমরা প্রিফার করব দুইটার মধ্যে। এটা প্রথম, এটাও কি প্রথম, দুইটার মধ্যে যেখানে কোণের মান কম আসছে সেটা আমরা কি প্রিফার করব। তাহলে এখানে দেখো তো, এটা প্রথম চতুর্ভাগের জন্য এখান থেকে এতটুকু, আর এটা প্রথম চতুর্ভাগের জন্য শুধুমাত্র এখান থেকে এতটুকু না, তাহলে কোণের মান কোনটা ছোটো, এটা ছোটো না, তাহলে প্রথম চতুর্ভাগের জন্য এটা দিব। তৃতীয় সমান কত হবে, এটা tan ইনভার্স y/x। ঠিক আছে, y/x বসে দিছি। এরপর দ্বিতীয় চতুর্ভাগ, দেখো তো দ্বিতীয় চতুর্ভাগ এটা না, এখানে দ্বিতীয় চতুর্ভাগের জন্য এন্টি ক্লকওয়াইজের জন্য, ঠিক আছে, এখান থেকে এতটুকু না, এখান থেকে এতটুকু, আর এখানের জন্য দ্বিতীয় চতুর্ভাগে কতটুকু দেখো তো, এখান থেকে এতটুকু, এখানে পাই অতিক্রম করছে, এখানে পাই পর্যন্ত, এখানে কি যায় না, তাহলে এটা ছোটো না, সেজন্য দ্বিতীয় চতুর্ভাগে কত হবে, দ্বিতীয়র জন্য। ঠিক আছে, এটা হচ্ছে কি দ্বিতীয়র জন্য। তৃতীয় সমান পাই মাইনাস, ঠিক আছে, পাই মাইনাস tan ইনভার্স y/x আমরা কি পেয়ে গেছি। ঠিক আছে, দ্বিতীয় চতুর্ভাগ। তারপর তৃতীয় চতুর্ভাগের জন্য দেখো তো, তৃতীয় চতুর্ভাগের জন্য এখান থেকে শুরু করে, দেখো তৃতীয় চতুর্ভাগের জন্য এখান থেকে শুরু করে এই এতটুকু না, অর্থাৎ পাই অতিক্রম করছে, এখান থেকে শুরু করে এতটুকু পাই অতিক্রম করছে, আর এখানের মধ্যে দেখো তো তৃতীয় চতুর্ভাগে এদিক থেকে শুরু করে এতটুকু না, পাই অতিক্রম করছে, করে নাই, এখনো পর্যন্ত পাই নাই। ঠিক আছে, পাই পর্যন্ত যায় নাই। ঠিক আছে, তাহলে এটা কি ছোটো, তাহলে তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা কোনটা নিব, ক্লকওয়াইজে যেটা আছে সেটা নিব তৃতীয়র জন্য। তৃতীয় জন্য কোনটা হবে, এটা হবে না, এটা কোন, এটা মান কত, পাই মাইনাস, সামনে একটা মাইনাস আছে না, মাইনাসটা বসাই, তাহলে পাই মাইনাস tan ইনভার্স y/x। ঠিক আছে, এটা আমরা কি পেয়ে গেছি। তারপর চতুর্থ চতুর্ভাগের জন্য, চতুর্থ চতুর্ভাগ এখানে কতটুকু দেখো তো, এখান থেকে এতটুকু না, আর এখানে কতটুকু, এখান থেকে এতটুকু, তাহলে এটা একদম কি ছোটো না, এটা আমরা কি বসাই দিই। চতুর্থর জন্য তৃতীয় সমান মাইনাস tan ইনভার্স y/x, y/x আমরা কি পেয়ে গেছি। চারটা চতুর্ভাগের জন্য আমরা কি চারটা আর্গুমেন্টের সূত্র পেয়ে গেছি। এগুলা ব্যবহার করে আমরা কি পরবর্তীতে আর্গুমেন্ট, মডুলাস এবং কি আর্গুমেন্ট বের করব। ঠিক আছে, তাহলে এখান থেকে একটু কি সারমর্ম বলা যায়, কীরকম দেখো। তৃতীয় সমান প্রথম চতুর্ভাগের জন্য দেখো tan ইনভার্স y/x, এই প্রথম যেটা চতুর্থ সেটা হুবহু কি একই, শুধুমাত্র এখানে প্লাস আছে, এখানে কি আছে, মাইনাস আছে, এতটুকু। ঠিক আছে, তাহলে প্রথমটা প্লাস, চতুর্থ যেটা সেটা কি মাইনাস, একই সূত্র। আবার দ্বিতীয় এবং তৃতীয় দেখো, দ্বিতীয় সূত্র যেটা, তৃতীয় সূত্র কি হুবহু একই সূত্র, শুধুমাত্র এটার আগে এখানে কি আছে, মাইনাস আছে। এটা যদি আমরা ব্র্যাকেট দ্বারা কি করি, আবদ্ধ করে দিই বোঝানোর জন্য, তাহলে এখানে প্লাস, এখানে কি আছে, মাইনাস আছে, সূত্র কিন্তু কি একই। ঠিক আছে, বুঝছে, এতটুকু শুধু। তাহলে এই সূত্রগুলো আমরা, আর্গুমেন্টের সূত্র কিন্তু গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। আমরা আর্গুমেন্ট কি বিভিন্ন এক্সাম্পলের সাহায্যে মডুলাস এবং কি আর্গুমেন্ট আগামী ক্লাস থেকে কি বের করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।